আওয়ামী লীগ ইজ কাম ব্যাক। ডক্টর ইউনূসের কলিজার ভিতরে মনে হয় ভয়ে কাপন ধরার জন্য যথেষ্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কর্মীরা শাহবাগে সরাসরি আক্রমণ চালিয়েছে এবং শিক্ষার্থীদের উপর কিন্তু আপনারা দেখতে এদিকে আজ শাহবাগে আরো ভয়াবহ পরিস্থিতি হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ হামলা করে শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবের মুখে দেশেই অস্থিতিশীল পরিবেশ হওয়াতে কি হবে এবার দেশে? কারো পৌষ মাস, কারো সর্বনাশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য নির্বাচনের আগের যে সময়টা খুবই খারাপ যাবে। যে এই সরকার মৌলবাদকে প্রাধান্য দিচ্ছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কি মাঠে নামছে বা দলটির তৎপরতা বাড়ছে এমন প্রশ্ন উঠেছে, কারণ হঠাৎ করে দেশের ও দেশের বাইরে আওয়ামী লীগ সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ খবর গণমাধ্যমগুলোতে বেশ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগ এবং তার ফ্যাসিস্ট যে সমস্ত সহযোগী ছিল, পুলিশ, গোয়েন্দা সংস্থা, আর্মি, এদের সহযোগিতা একটা 5ই আগস্ট এই সময়কার মধ্যে একটা নাশকতা। সরকারের ব্যর্থতা ক্রমান্বয়ে বেড়ে চলছে। কোনো দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসবে বিএনপি। ইনি বলছে আমি ইউনূসকে সেভ করতে এসেছি, আমাকে সম্মান, আমি জুলাই যুদ্ধ আমি আপনাকে বলিনি কিন্তু এখনো। এবং এই জুলাই যুদ্ধদের উপর গোয়া ভণ্ডদের উপর বাংলাদেশের মানুষ কতটা ক্ষুব্ধ, সাধারণ পথচারীরা, সেটা বিভিন্ন সময় আপনারা মিডিয়াতে দেখতে পেয়েছেন। অপরাজনীতি বন্ধ করতে হবে, জুলাই বিক্রি বন্ধ করতে হবে। জুলাই কোন রাজনৈতিক দলের একা সম্পত্তি না, জুলাই বাংলাদেশের খেতে খাওয়া সকল মানুষের, সকল শ্রেণী পেশার মানুষের। সেটা নতুন যুদ্ধ শুরু হয়েছে আমাদের, নতুন লড়াই শুরু হয়েছে আমাদের। হ্যাঁ, দেশের চারদিকেই লড়াই চলছে এবং আপনারা এই ঘটনাটি দেখেছেন। শাহবাগের মধ্যে শিক্ষার্থীরা তুলপাড় পরিবেশ করে দুই পক্ষের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয় এবং এই বিষয়কে কেন্দ্র করে আওয়ামী লীগের ছাত্রলীগ তারাও কিন্তু একটা সুযোগ পায় আক্রমণ করে। দর্শক শ্রোতা, শাহবাগের মধ্যে বর্তমানে কি হচ্ছে এবং ছাত্রলীগের আক্রমণে কি কি হয় শিক্ষার্থীদের, এবং এই নিয়ে পুলিশ, শিক্ষার্থী তাদেরও যে একটা মুখোমুখি অবস্থান ছিল সেইটা আপনারা দেখেছেন। দেশের এই অস্থিতিশীল পরিবেশগুলো পর্যালোচনা করে আমার অনেক তথ্য এবং ভিডিও পাই এই বিষয়গুলো নিয়ে যে ডক্টর ইউনূসের উপরেও প্রভাব পড়তেছে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। সর্বশেষ শাহবাগের পরিস্থিতি কিভাবে স্বাভাবিক হয় এবং শাহবাগে বর্তমানে কি চলতেছে, অন্যদিকে আওয়ামী লীগের পরিকল্পনা তারা কতটুকু সফলতা পেয়েছে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আওয়ামী লীগ ইজ কাম ব্যাক। ডক্টর ইউনূসের কলিজার ভিতরে মনে হয় ভয়ে কাপন ধরার জন্য যথেষ্ট। আমার মনে হয় যেখানে বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার তথাগতিত সরকার, তারা গোপালগঞ্জ নামকে উড়িয়ে দিতে চায়। ইভেন আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে চিরজীবনের জন্য আপনার সরিয়ে দিতে চায়। ঠিক সেই মুহূর্তেই আওয়ামী লীগ ঘটাই দিল আসল ঘটনা। ঠিক এই ঘটনারই আপনার আতঙ্কে ছিল অন্তর্বর্তীকালে সরকার, প্রধান ডক্টর ইউনূস সরকার। দর্শক বন্ধুরা, বলতেছিলাম নোয়াখালীর ঘটনা। নোয়াখালীতে আপনার শুরুতে যেই মিছিলটি দেখলেন, এটি হচ্ছে নোয়াখালীতে। একটা পর্যায়ে আপনার সেখানে অন্তর্বর্তীকালে সরকারের যে এনসিপি পার্টি আছে, নৈরাজ্যকারী পার্টি, রাজাকার পার্টি, আপনার সমন্বয়করা, আপনার ওই নোয়াখালীর যে কেন্দ্রীয় সমন্বয়করা আছে, সেখানে একটা পর্যায়ে তারা বাধা দেয়। আর সেটাকে কেন্দ্র করেই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, ইভেন আপনার বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সাথে একটা সংঘর্ষ সৃষ্টি হয়। ইভেন সেই সংঘর্ষ যেখানে মানে সৃষ্টি হয়, যে প্লেসটাতে, সেই প্লেসে আপনার গ্রামীণ ব্যাংকের একটা এজেন্ট থাকে। বুঝতে পারছেন? গ্রামীণ ব্যাংকের একটা এজেন্ট, সেই এজেন্টকে কেন্দ্র করে রাস্তাঘাটে আপনার ইট থাকে, পাথর থাকে, থাকে না, বড় বড় মনে করেন আপনার চাকা থাকে, মারছে মনে করেন ফিক্কা আপনার ইউনূসের গ্রামীণ ব্যাংকের এজেন্টের উপরে। বুঝেন নাই? একদম পুরো দিছে একদম ভাঙ্গা চুরা। যেখানে বর্তমান অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে, ঠিক সেখানে বাংলাদেশের জনগণ প্রতিনিয়ত আওয়ামী লীগকে আরো ভালোভাবে চাচ্ছে। আপনি দেখেন শাহবাগের ঘটনা, দেখেন শাহবাগ রাস্তাঘাট ব্লক করে তাদের দাবি পূরণের জন্য। আর সেই পথযাত্রীরা তারা বলতেছে যে শেখ হাসিনা সরকারই বাংলাদেশের জন্য বেস্ট, এদের শেখ হাসিনা শিক্ষা করতে পারবে। আমরা আন্দোলন করে ভুল করছি, আমরা এই সরকার দেখতে চাই না। এই মানে কি বলে, এই আপনার কুলাঙ্গার সরকার, তাই না? এই সরকার আমরা দেখতে চাই না। এটা হচ্ছে সাধারণ জনগণের বক্তব্য। বুঝতে পারলেন? আপনারা গোপালগঞ্জ উড়িয়ে দিবেন, আওয়ামী লীগকে রাজপথে নামতে দিবেন না, আওয়ামী লীগকে কোনো কিছু করতে দিবেন না। এত ইজি? হ্যাঁ, আপনারা যেখানে যেখানে পাড়া রাখবেন, মাথায় রাখবেন, সেখানেই আওয়ামী লীগের কদম 100% থাকবে, শতভাগ থাকবে। যেভাবে আপনারা 5 আগস্ট মেট্রোক্লাস ডিজাইনের ধারায় মানে জামাত, শিবির, হিজবুত তাহরির, রক্কাটা বাহিনী, রাজাকার বাহিনী যেভাবে ছাত্রলীগ, যুবলীগে ঢুকে গেছিলেন,
একদম সুই হয়ে ঢুকছেন আর বুঙ্গা হয়ে মনে করেন বের হইছেন, তাই না, কামান হয়ে মনে করেন বের হইছেন, আপনাদের অবস্থা ঠিক একই রকম হবে। বুঝতে পারছেন? আমি মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই নোয়াখালীবাসীকে, কারণ আপনারা যে ঘটনাটি ঘটাই দিছেন, একে তো সমন্বয়কদের গণধুলাই দিছেন সংঘর্ষের মাধ্যমে, হ্যাঁ আপনারাও খাইছেন, স্বাভাবিক, যদি দুই পক্ষের সংঘর্ষ লাগে এই পক্ষ খায় ওই পক্ষ খায়, কিন্তু সমন্বয়করা খাইছে ব্যাপকভাবে, মাইরা টাইরা পলাই গেছে আওয়ামী লীগ, এটাই স্বাভাবিক, কারণ যেহেতু সরকার এদের, পুলিশ প্রশাসন এদের, সেনাবাহিনী এদের, সবই তো এদের, তাই না? আর যেই জায়গাটায় মনে করো সংঘর্ষ লাগছে, ঠিক সেই জায়গার ভিতরে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের এজেন্ট ছিল। বুঝতে পারছেন? এনিওয়ে দর্শক বন্ধুরা, আমার মনে হয় আজকের এই ঘটনাটা অনেকটা ঈদের মতো আনন্দ সকলের মনে বিরাজ করবে। প্রথমেই বলে রাখি, সরকার উৎখাতের যে কোনো পরিকল্পনা আওয়ামী লীগের থাকতেই পারে। যেমন হাসিনা সরকারের উৎখাতের পরিকল্পনা ছিল, জামায়াতে ইসলামীর উৎখাতের পরিকল্পনা ছিল, বিএনপির কিংবা ছাত্র সমন্বয়কদের, এখন তো যে যার মতো দাবি করছে। এবং একইভাবে এই পরিকল্পনাগুলো কতটা ভয়ঙ্কর ছিল সেই বিষয়গুলো তাদের মুখ থেকে বেরিয়ে আসছে। জামায়াতের আমির, নায়েবে আমির মোহাম্মদ আবু তাহের যেমন কদিন আগেই বিবিসির সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বললেন যে এই আন্দোলনের পুরো ডিজাইন ছিল জামায়াতের, এবং তারা কোনোভাবেই কাউকে বুঝতে দেওয়ার চেষ্টা করেননি যে এটি জামাতের পরিকল্পনা, যাতে করে সব শ্রেণী পেশা মানুষের ইনভলভমেন্ট ঘটানো যায় এই আন্দোলনে। পাশাপাশি শিবিরের সাবেক সভাপতি কিংবা এনসিপির কোনো কোনো নেতা এবং বিএনপি নেতারাও কেউ কেউ দাবি করছিলেন যে কী ধরনের পরিকল্পনা তাদের ছিল, কি বাস্তবায়ন করেছে, কিভাবে পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল গাছের সঙ্গে। এবং কেউ কেউ তো এমন দাবিও করলেন প্রকাশ্যে যে 5,000 পুলিশ হত্যাকাণ্ডের পরিকল্পনা তাদের ছিল। এবং একই সঙ্গে সশস্ত্র বিপ্লবের কথাও তো উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি সরাসরি ইন্টারভিউতে বলেছেন। যাও, এই ধরনের পরিকল্পনা যদি আওয়ামী লীগের থেকে থাকে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের, আমরা সেটিকে অবশ্যই কোনোভাবে সমর্থন করি না, যেমনটা সমর্থন করছি না হাসিনা বিরোধী আন্দোলনের যে বিভৎস পরিকল্পনাগুলোর কথা আমরা জানছি সেইগুলোকে। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ নিয়ে এরই মধ্যে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে এবং একজন সেনা কর্মকর্তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে, সেটিও আমরা জানি। সেই জায়গা থেকে আমি গত বৃহস্পতিবার যে কন্টেন্টটি করেছি তার মধ্যে কিছু প্রশ্ন তুলেছিলাম। পরবর্তীতে আবার পুলিশের রেফারেন্স দিয়ে, গোয়েন্দা বিভাগের রেফারেন্স দিয়ে যে তথ্যগুলো, যে বয়ানগুলো আমাদের সামনে আসছে, সেইখান থেকে গুরুতর কিছু প্রশ্ন উত্থাপন করতে চাই। অন্তত আমি মনে করি যে এগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন কালের কণ্ঠে যে রিপোর্টটি এসেছে তার এক জায়গায় বলা হচ্ছে, ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবির সূত্র দিয়ে বলা হচ্ছে যে যাদেরকে আটক করা হয়েছে গোপন বৈঠকের ভিত্তিতে বা যারা প্রশিক্ষণ নিচ্ছিল তাদের মধ্যে বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা এবং গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা, তাদের বক্তব্য রেফারেন্স আকারে দিয়ে ডিবি পুলিশ নাকি বলছে যে মেজর সাদিকের নির্দেশে দেশের বিভিন্ন স্থান থেকে তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করে বিভিন্ন স্থানে নাশকতা চালানোর প্রশিক্ষণ দেওয়ার জন্য ভাটারা এলাকার কনভেনশন সেন্টারের 2য় তলা ভাড়া নেওয়া হয়। ছোট করে একটু বলবো, আর একটু খেয়াল করে শুনতে হবে কথাগুলো। মেজর সাদিক সেদিন সরকার উৎখাতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় আরও অন্তত 4টি প্রশিক্ষণ হয়েছিল, তবে সব প্রশিক্ষণ কেন্দ্রের ভিডিও ফুটেজ নষ্ট করে ফেলা হয়েছে। আচ্ছা, বিজনেস স্ট্যান্ডার্ডে যেটি উল্লেখ করা হয়েছে এই বিষয়ে একটি মামলা হয়েছে রাজধানীর ভাটারা থানায়, এবং পুলিশের দায়ের করা ওই মামলায় যেটি বলা হচ্ছে তা হচ্ছে গত 8 জুলাই বসুন্ধরা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। দিনভর বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে 300-400 জন অংশ নেন। তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন। আমি খুবই সংক্ষেপে 2টি প্যারা 2 জায়গা থেকে উল্লেখ করলাম, একটা হচ্ছে ডিবির রেফারেন্স আর একটা হচ্ছে মামলায় কি বলা হয়েছে। প্রথম প্রশ্ন, মেজর সাদিকের নির্দেশে কেন দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা জড়ো হবেন? সংগঠিত হতে হলে তো আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব কিংবা হাইকমান্ডের যে কোনো এক পর্যায় থেকে তারা আদিষ্ট হয়ে সংগঠিত হবে। একজন মেজরের নির্দেশে কেন তারা সংগঠিত হবে? 2 নম্বর প্রশ্ন, ট্রেনিং নেওয়ার জন্য কনভেনশন সেন্টার ভাড়া করা হয়েছে। এই ধরনের ট্রেনিং এর জন্য কি কোনো কনভেনশন সেন্টার ভাড়া করতে হয়? কারো পৌষ মাস, কারো সর্বনাশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য নির্বাচনের আগের যে সময়টা খুবই খারাপ যাবে। একদিকে গোবিন্দ প্রামাণিক বিশ্বকে দেখিয়ে দিতে চায় যে এই সরকার মৌলবাদকে প্রাধান্য দিচ্ছে, হিন্দুদেরকে নিরাপত্তা দিচ্ছে না। এটা নিয়ে গতকালকে আমি একটা নিউজ করছিলাম যে গোবিন্দ প্রামাণিক কিভাবে কিছুটা ভুয়া তথ্য দিচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে
গোবিন্দ প্রামাণিকের কথা বাদই দিলাম, কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার যেই সংস্থা আছে হিউম্যান রাইটস ওয়াচ, তারা যে প্রতিবেদন করেছে, এই প্রতিবেদনে শেখ হাসিনার জন্য একটা পজিটিভ বার্তা ক্রিয়েট হচ্ছে। অপরদিকে শান্তিতে নোবেল প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের শান্তিতে থাকলেও দেশকে কতটা শান্তিতে রাখতে পারছেন, আর একজন রাষ্ট্রপ্রধান হিসাবে এই রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেকের নিরাপত্তা, প্রত্যেকের জন্য রাষ্ট্রের আইনের সমতা তিনি কি নিশ্চিত করতে পারছেন? মানবাধিকার কি এখনো ভুলণ্ঠিত হচ্ছে নাকি আসমানে উঠছে? হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনকে ঘিরে দেখা দিয়েছে নতুন বিতর্ক। আপনার প্রশ্নটা এমন, শেখ হাসিনার দেশ থেকে 1 বছর পরও মানবাধিকারের সংকট বাংলাদেশে প্রকট, এটা কিন্তু সত্য। মব জাস্টিস থেকে শুরু করে অনেক কিছু এই দেশে এখনো ঘটছে। দর্শক, জুলাই আগস্ট আন্দোলনে আপনার শেখ হাসিনার সরকারকে যখন উৎখাত করা হয়েছিল, এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা এই অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষার চ্যালেঞ্জিং যে কর্মসূচি, সেটাকে বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে। গতকাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, আপনার এটা তারা তাদের HRW যে ওয়েবসাইট আছে সেখানে প্রকাশ করেছে। তারা বলছে শেখ হাসিনার আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে যে ভীতি, দমন পীড়ন, গুমের মতন ব্যাপক মানবাধিকারের লঙ্ঘনের ঘটনা ঘটত, তার কিছুটা অবসান হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকার কথিত রাজনৈতিক বিরোধীদের দমনে নির্বিচারে আটক করছে। মানবাধিকার সুরক্ষায় তারা এখনো কাঠামোগত সংস্কার আনতে পারেনি। শব্দটা দেখবেন যে কথিত রাজনৈতিক বিরোধীদের দমনে, মানে এখানে আওয়ামী লীগকেই ইস্যু করা হচ্ছে, অথবা আওয়ামী লীগ ট্যাগ দিয়া যাকে তাকে যে গ্রেপ্তারের ইস্যুটা, এটা নিয়েও এখানে আসলে আলোচনাটা করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি তিনি বলছেন, মানবাধিকার ভিত্তিক গণতন্ত্র গড়ার আশায় 1 বছর আগে যারা শেখ হাসিনার নিপীড়নমূলক শাসনের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছিলেন, তাদের সেই আশা এখনো পূরণ হয়নি। অন্তর্বর্তী সরকার যেন একটা জায়গায় আটকে আছে। একদিকে সংস্কারবিহীন নিরাপত্তা বাহিনী, অন্যদিকে মাঝে মধ্যে সহিংস ধর্মীয় কট্টরপন্থী এবং এমন কিছু রাজনৈতিক গোষ্ঠীকে সামলাতে হচ্ছে যারা বাংলাদেশের অধিকার রক্ষার চেয়ে শেখ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বেশি আগ্রহী। মানে এই সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নিতে, অথবা কিছু গোষ্ঠী বলতে কাদেরকে বোঝানো হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন। বলা হচ্ছে যে 11টি সংস্কার কমিশন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কি মাঠে নামছে বা দলটির তৎপরতা বাড়ছে, এমন প্রশ্ন উঠেছে, কারণ হঠাৎ করে দেশের ও দেশের বাইরে আওয়ামী লীগ সম্পর্কিত 2টি গুরুত্বপূর্ণ খবর গণমাধ্যমগুলোতে বেশ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলেও তৎপরতা সরকার থামাতে পারছে না, এমন প্রশ্ন উঠছে। এর মধ্যে একটি খবর হলো, প্রায় 1 বছর পর শেখ হাসিনা দলটির 6 গুরুত্বপূর্ণ নেতার সাথে দিল্লিতে মুখোমুখি বৈঠক করেছেন। সেখানে তিনি কিছু নির্দেশনা দিয়েছেন। আবার এই খবর চাওয়ার হওয়ার সাথে সাথে হঠাৎ করে বাংলাদেশের গণমাধ্যমে খবর বের হলো, দলটির নেতারা রাজধানীতে গোপন মিটিং করেছেন। 22 জনকে সেই মিটিং থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। আবার সেনাবাহিনী বলেছে এই মিটিং এর সংশ্লিষ্ট থাকার অভিযোগে তারা বাহিনীর একজন মেজরের বিরুদ্ধে তদন্ত করছে। সেনাবাহিনী যদিও তাদের বিজ্ঞপ্তিতে কোন রাজনৈতিক দলের নাম বলেনি, তবে ভাটারা থানায় দায়ের হওয়া মামলার FIR এ পুলিশ লিখেছে ওই মিটিংটি হয়েছিল গত 8 জুলাই। 20 দিন পর কেন এই তথ্য সামনে আনা হলো? আবার আনা হলো তখনই যখন শেখ হাসিনার সাথে দলটির শীর্ষ নেতাদের দিল্লি মিটিং এর খবর চাওয়া হলো। আবার এই মিটিং সম্পর্কে পুলিশ সংবাদ সম্মেলনে যেসব তথ্য দিয়েছে তা নিয়ে দেখা দিয়েছে বেশ কিছু প্রশ্ন। তাহলে কি আওয়ামী লীগের তৎপরতা যে বাড়ছে, বিশেষ করে দিল্লিতে বসে শেখ হাসিনা দলটির শীর্ষ নেতাদের বৈঠকের খবর নিয়ে কি সরকার চিন্তিত? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। 2024 সালের 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগ কার্যত মাঠ ছাড়া। দলের বহু নেতা বিদেশে পালিয়ে গেছেন, বাংলাদেশে কারাবন্দী আছেন অনেকে। দলটির পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের উপর নির্যাতনের অভিযোগ আছে সরকারের বিরুদ্ধে। এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার 2 মাস আগে আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ করেছে। নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে। তারপর থেকে দলটির কর্মকাণ্ড মূলত চলছে অনলাইন ভিত্তিক। দিল্লিতে থাকা দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তা প্রচারিত হয় অনলাইনে। এ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে অভিযোগ খুব একটা আমলে নেয়নি ভারত সরকার। অনলাইন কার্যক্রমের বাইরে দেশের ভেতরে দেশের কয়েকটি জায়গায় ঝটিকা মিছিল দেখা গেছে। প্রায় বছরখানেক ধরে দলটির কোনো গুরুত্বপূর্ণ সাংগঠনিক তৎপরতার খবর বাংলাদেশ ও ভারতের কোনো গণমাধ্যমে উঠে আসেনি। প্রায় 1 বছর পর ভারতীয় গণমাধ্যমের খবর হলো, শেখ হাসিনা তার দলের 6 জন শীর্ষ নেতার সঙ্গে 31 জুলাই প্রায় 2.5 ঘন্টা বৈঠক করেছেন। ওই বৈঠকের খবর কয়েকদিন আগে থেকে যাওয়া হয়। 2টি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতে থাকা দলের 6 শীর্ষ নেতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকাবা মোজাম্মেল হক, দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাজিম, 2 সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও SM কামাল হোসেন বৈঠকে
হাজির ছিলেন। শেখ হাসিনাই সেই নেতাদের বেছে নিয়েছিলেন দেখা করার জন্য। এর আগে শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনার সাথে দিল্লিতে দেখা করার সুযোগ পেয়েছিলেন। এর অর্থ হলো গত বছরের 5ই আগস্টের পর এই প্রথম দলটির এত নেতার সাথে শেখ হাসিনা বৈঠক করলেন। গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে করণীয় সম্পর্কে দলটির ওই 6 নেতাকে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। দলের নেতাদের বাংলাদেশের তৃণমূলের নেতা কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা ও তাদের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন, এমনটাই গণমাধ্যমগুলোর খবরে প্রকাশিত হয়েছে। সূত্রগুলো বলছে, সাংগঠনিক তৎপরতা বাড়ানোর বাইরে আন্তর্জাতিকভাবে কিছু কর্মসূচি। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে শাহবাগের বিষয় নিয়ে কথা হয়, অন্যদিকে আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা, দেশের বর্তমান অবস্থা বা শেখ হাসিনা যে বিভিন্ন ষড়যন্ত্র করছে, এই বিষয়গুলো নিয়েই কিন্তু এখানে আলোচনা সমালোচনা হচ্ছে। দর্শক শ্রোতা, এই বক্তব্যগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।